বাশার আল আসাদের ক্ষমতা চলে যাওয়ার পর সিরিয়ায় কে ক্ষমতা দখল করবে তা নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আঙ্কারা ও তেল আবিবের মধ্যে এই বিরোধ ক্রমশ বাড়ছে। বহু বছর ধরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের সমালোচনা করে আসছেন। 2009 সালে যখন এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন, তখন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে এরদোয়ান মঞ্চ ছেড়ে চলে যান। সেই সময় এরদোয়ান ইসরায়েলকে ফিলিস্তিনিদের হত্যার জন্য অভিযুক্ত করেন। 2023 সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েলের হামলার পর এরদোয়ান আবার ইসরায়েলের সমালোচনা করেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য তুলে ধরেন, যেখানে গাজার হামলাকে গণহত্যা বলা হয়েছে। গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে একজন তুর্কি আমেরিকান নারীকে ইসরায়েলি সেনারা হত্যা করলে এরদোয়ান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের অহংকার, ডাকাতি এবং সন্ত্রাসবাদ বন্ধ করার একমাত্র উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া। গত বছর বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার পরিস্থিতি তুরস্ক ইসরায়েলের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েল উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। অনেকে মনে করছেন এরদোয়ানের ইসরায়েল বিরোধী বক্তব্য হয়তো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দুই দেশের লক্ষ্য ভিন্ন। তুরস্ক সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারকে সমর্থন করে। তুরস্ক চায় সিরিয়ার বিদ্রোহীরা ক্ষমতা ধরে রাখুক এবং সিরিয়া যেন একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে টিকে থাকে। তুরস্কের নিরাপত্তার জন্য তারা উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসন চায় না। কুর্দিদের সংগঠন ওয়াইপিজি এবং পিওয়াইডি কে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা মনে করে। তুরস্কের সরকার ও জনগণ কেউই সিরিয়ায় কুর্দিদের শাসন মেনে নিতে রাজি নয়। তবে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এবং দামেস্কের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে এসডিএফ সিরিয়ার সরকারের সঙ্গে তাদের সামরিক ও বেসামরিক কর্মকাণ্ড যুক্ত করবে। এর ফলে তুরস্কের উদ্বেগ কিছুটা কমতে পারে। তুরস্ক চায় আসাদ পরবর্তী সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, যাতে দেশটি আবার আগের অবস্থায় ফিরতে পারে। সিরিয়াকে পুনর্গঠন করার পেছনে তুরস্কের অনেক কারণ রয়েছে। তুরস্ক চায় না সিরিয়া ভেঙে যাক, কারণ এর ফলে সেখানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে এবং ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠবে। সিরিয়ার সঙ্গে তুরস্কের 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে, তাই সিরিয়ার অস্থিরতা তুরস্কেও ছড়িয়ে পড়তে পারে। তুরস্কে থাকা সিরিয়া শরণার্থীরা যাতে তাড়াতাড়ি দেশে ফিরতে পারে, তার জন্য এরদোগান সরকারের ওপর চাপ রয়েছে। সিরিয়ায় স্থিতিশীলতা ও একটি কার্যকরী সরকার না থাকলে শরণার্থীদের ফেরা সম্ভব নয়। এছাড়া তুরস্কের নির্মাণ সংস্থাগুলো সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়, তাই তুরস্কের অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িত। গত মাসে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আঙ্কারায় এরদোগানের সঙ্গে দেখা করেন। তারা সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন কূটনৈতিক ম্যাথিউ ব্রাইজা বলেন, আমার মনে হয় 4 ফেব্রুয়ারি আহমেদ আল শারার তুরস্ক সফরের মূল উদ্দেশ্য ছিল সিরিয়াকে স্থিতিশীল করা এবং পুনর্গঠন করা। তিনি আরও বলেন, তুরস্ক চায় সিরিয়ার অর্থনীতিকে চাঙ্গা করতে, পরিবহন ও জ্বালানি খাতে সহযোগিতা করতে। অন্যদিকে ইসরায়েল চায় সিরিয়া দুর্বল থাকুক এবং সেখানে কোনো শক্তিশালী সরকার না থাকুক। ইসরায়েল চায় সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বজায় থাকুক। টিউনিশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত গর্ডন গ্রে বলেন, ইসরায়েল চায় সিরিয়া ভেঙে যাক এবং দুর্বল হয়ে থাকুক, কারণ তাদের মতে দুর্বল সিরিয়া তাদের নিরাপত্তার জন্য ভালো। আসাদের পতনের পর ইসরায়েলি সেনারা সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় এবং সিরিয়ার আরও কিছু অংশ দখল করে নেয়। বর্তমানে গোলান মালভূমি থেকে দামেস্ক পর্যন্ত সিরিয়ার অংশ ইসরায়েলের দখলে রয়েছে। ইসরায়েল চায় দক্ষিণ সিরিয়া পুরোপুরি সামরিক মুক্ত থাকুক। তারা দ্রুত সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে। ইসরায়েল আরব দেশগুলোকে দুর্বল করতে চায়, যাতে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে। 24 ফেব্রুয়ারি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদের নিন্দা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তেল আবিব দামেস্কের দক্ষিণে সিরিয়ার সেনাদের মোতায়েন করতে দেবে না। ফিদান বলেন, লেবানন ও সিরিয়ায় দখলদারি, পশ্চিম তীরে উত্তেজনা তৈরি এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এগুলো সবই একটি বিপজ্জনক পরিকল্পনার অংশ। তিনি আরও বলেন, আমরা জানি ইসরায়েল জর্ডান, লেবানন ও সিরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করতে চায়। ইসরায়েল সিরিয়ায় তুরস্কের ভূমিকাকে কিভাবে দেখে? ইসরায়েল মনে করে তুরস্ক সিরিয়ায় প্রভাব বিস্তার করতে পারলে সেটি তাদের জন্য হুমকি হবে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন সুন্নি ইসলামপন্থীদের দ্বারা শাসিত তুরস্ক সমর্থিত সিরিয়া ইসরায়েলের জন্য ইরান সমর্থিত সিরিয়ার চেয়েও বড় হুমকি হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েল নতুন হুমকির মুখোমুখি হতে পারে, যা আগের হুমকির চেয়ে কম গুরুতর নাও হতে পারে। এই হুমকি এমন একটি সুন্নি শক্তির রূপ নিতে পারে যারা ইসরায়েলের অস্তিত্ব মেনে নেবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুন্নি বিদ্রোহীরা সিরিয়ায় ক্ষমতা দখল করলে তারা ইরানের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে। এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, দামেস্কের নতুন নেতারা তুরস্কের প্রক্সি হিসেবে কাজ করতে পারে। এতে ইসরায়েলের জন্য হুমকি আরও বাড়বে। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার নামের একটি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক তাদের বিশ্লেষণে বলেছে, তুরস্কের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। তারা আরও বলেছে, সবচেয়ে বড় ঝুঁকি হল তুরস্ক হয়তো ইসরায়েলের বিরুদ্ধে কোনো উগ্র সুন্নি গোষ্ঠীকে সমর্থন করতে পারে, অথবা ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে এমন সিরিয়ার সেনাবাহিনীকে সমর্থন করতে পারে। তারা মনে করে ইসরায়েল বিরোধী বক্তব্য এবং অস্থির আঞ্চলিক পরিস্থিতির কারণে ইসরায়েলকে তুরস্কের সামরিক শিল্প পর্যবেক্ষণ করতে হবে, তাদের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সিরিয়ায় উন্নত অস্ত্র পাঠানো বন্ধ করার উপায় খুঁজতে হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তুরস্কের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহর কাছে ইরানের টাকা পাঠানোর অভিযোগ করেছেন। ওয়াশিংটনে ইসরায়েলের লবিং। ইসরায়েল আমেরিকার কাছে লবিং করছে যাতে সিরিয়াকে দুর্বল রাখা যায় এবং সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় থাকে। ইসরায়েল চায় আমেরিকা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখুক। ইসরায়েলের ভয়, তুরস্ক সিরিয়ায় HTS এর সরকারকে সমর্থন করলে সেটি হামাস ও অন্যান্য ইসরায়েল বিরোধী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠবে। সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের ক্ষমতার লড়াই মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ইসরায়েল তুরস্কের সামরিক উপস্থিতি ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জোটকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের কৌশল সম্পর্কে সচেতন এবং তারা সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। সামরিক সংঘাতের ঝুঁকি। অনেক বিশেষজ্ঞ মনে করেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা সিরিয়ায় গুরুতর সমস্যা তৈরি করতে পারে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত হওয়ার সম্ভাবনা কম, কারণ ওয়াশিংটনের দুই দেশের ওপরই প্রভাব রয়েছে। ইসরায়েল এখনও লেবানন ও গাজা সীমান্তে অস্থির পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাই তুরস্কের মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো অবস্থা তাদের নেই। কিন্তু পরোক্ষ সংঘাত ও উত্তেজনার আশঙ্কা রয়েছে। ইসরায়েল হয়তো প্রক্সি বা অস্থিতিশীল গোষ্ঠীর মাধ্যমে ঝামেলা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে SDF দামেস্ক চুক্তি তুরস্কের জন্য ভালো ফল আনতে পারে, কারণ YPG সিরিয়া সরকারের সঙ্গে যুক্ত হলে ইসরায়েল তাদের সমর্থন করার সুযোগ পাবে না। এই চুক্তি হওয়ার আগে ইসরায়েল YPG-কে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা তুরস্কের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। তবে তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে গত জানুয়ারিতে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়।